সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা গতকালকের ক্লাসেরই একটা ধারাবাহিক হিসেবে আরেকটা অংশ করছি, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এবং এখানে আজকে করানো হবে এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে কিভাবে তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সে যেতে পারো সেই নিয়ম নিয়ে এবং উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স যেতে কী কী নিয়মগুলো ফলো করতে হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এক্সক্লামেটরি সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ যেতে হলে কতগুলো রকমে তুমি যেতে পারো। এক নম্বরে, যদি সেন্টেন্সে হোয়াট থাকে তাহলে হোয়াট যুক্ত সেন্টেন্সগুলো আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিতে পারি। তো দেখো, প্রথমে হোয়াট যুক্ত সেন্টেন্স, যেমন হোয়াট এ নাইস পেন ইট ইজ, এই সেন্টেন্সটিকে আমরা যখন অ্যাসার্টিভ করব তখন আমরা কি করব, প্রথমেই সাবজেক্ট আনব। হোয়াট এ নাইস পেন ইট ইজ, এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে যেটা ফাইনাইট ভার্বের বাম দিকে আছে। দেখো এই যে এখানে ভার্ব হচ্ছে কোনটা? ফাইনাইট ভার্ব ইজ। এই ইজের বাম দিকে যে শব্দটা দেখতে পাচ্ছ, প্রোনাউনটা দেখতে পাচ্ছ, এটা ইট। এই ইটটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্টটা সবার প্রথমেই লিখতে হবে। অ্যাসার্টিভ করতে হলে প্রথমেই সাবজেক্টটা নিয়ে আসতে হবে। তাই আমরা কি করলাম, হোয়াট এ নাইস পেন ইট ইজ, এই সেন্টেন্সটির মধ্যে যে সাবজেক্ট ইট সেটা সবার প্রথমে আনলাম। তারপরে আনতে হবে ভার্ব। এই দেখো স্ট্রাকচারটা, সাবজেক্ট ভার্ব প্লাস এ বা এন থাকলে সেটা লিখব, তারপর ভেরি বা গ্রেট লিখব, এবং অ্যাডজেক্টিভ এবং ও তার সঙ্গে যে এক্সটেনশন বা এনলার্জমেন্ট আছে সেটা লিখব। তাহলে কি দাঁড়াচ্ছে, হোয়াট এ নাইস পেন ইট ইজ। এই এক্সক্লামেটরি সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ করতে গিয়ে প্রথমে সাবজেক্ট বসাচ্ছি ইট, তারপর ভার্ব ইজ, তারপরে এ বা এন যেটা আছে সেটা এখানে প্রযোজ্য অনুসারে আনছি। এ এখানে প্রযোজ্য হবে কারণ এরপরে হোয়াটের জন্য ভেরি আনবো, সে ভেরির আগে এ ঠিক আছে, এ বসবে। তারপর অ্যাডজেক্টিভ, হোয়াট এ নাইস পেন ইট ইজ, এখানে পুরো সেন্টেন্সের অ্যাডজেক্টিভ কোথায়? নাইস। কারণ এই শব্দটি দ্বারা কী বোঝাচ্ছে? কোনো ব্যক্তি বস্তুর কি দোষ, গুণ, অবস্থা, পরিমাণ এগুলো বোঝানো হচ্ছে। সেজন্য এই নাইসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটি একটি বস্তুর গুণ বোঝাচ্ছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভটা আমরা এখানে বসাচ্ছি কার পরে? ভেরি বা গ্রেটের পরে। এবং এরপরে তোমার যে নাউনটি অবশিষ্ট থাকে সেটা তুমি লিখে দিবা, বা যে বাক্যের যে বর্ধিত অংশ আছে সেটা লিখে দিবা। আমরা দেখতে পাচ্ছি এখানে নাইস, আবার পেনটা বাকি আছে, এই পেনটা লিখে দিচ্ছি। এবং এরপরে আমার হবে ফুল স্টপ, কারণ এটা আমার অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স উঠে গিয়ে ফুল স্টপটা ব্যবহার করবো। তাহলে আমার টোটাল আনসারটা কি দাঁড়াচ্ছে, হোয়াট এ নাইস পেন ইট ইজ। এটা করার জন্য আমাকে প্রথমে আনতে হচ্ছে সাবজেক্ট ইট, তারপর ভার্ব ইজ, তারপর আর্টিকেল থাকলে এ বা এন সেটা বসাবো, তারপর হোয়াট অথবা হাউ এর জন্য ভেরি বা গ্রেট এখানে বসাচ্ছি, তারপর অ্যাডজেক্টিভ বসাচ্ছি। অ্যাডজেক্টিভ ও তার দল, মানে কি অ্যাডজেক্টিভ ও তার সঙ্গে যে থাকে তাকে এখানে বসাতে হবে। তাহলে আমার আনসারটা আছে ইট ইজ এ ভেরি নাইস পেন, ফুল স্টপ। ঠিক আছে। তারপর যদি হাউ দিয়ে থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হাউ দিয়ে শুরু হয়, হোয়াট দিয়ে শুরু হলে প্রথমে এই নিয়মটা এইভাবে চলবে যেভাবে আমি বললাম। আর হাউ দিয়ে যদি শুরু হয় তাহলে হবে, যেমন দেখো, হাউ নাইস দ্য পেন ইজ। এই এক্সক্লামেটরি সেন্টেন্সটিকে আমরা কি করব, অ্যাসার্টিভ করতে চাই। তাহলে আমাদের নিয়ম মাফিক প্রথমেই আমাদের বসাতে হবে কি, সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটিতে সাবজেক্ট কোথায়? সাবজেক্ট হচ্ছে ভার্বের বাম দিকে পাওয়া। দেখো এই যে ইজ হচ্ছে ভার্ব, তাই না? তার ঠিক বাম দিকে কি আছে? দ্য পেন। তাহলে এই দ্য পেনটা হচ্ছে সাবজেক্ট। অনেকে বলবে, স্যার আগের সেন্টেন্সে পেনটাকে আপনি সাবজেক্ট বললেন না কেন? তো এখানে একটা মজার জিনিস হচ্ছে, দেখো আগের সেন্টেন্সে এই যে ইজ ভার্বটি তার বাম দিকে কে আছে, ইট নাকি পেন? তোমরা দেখতে পাচ্ছ এখানে আসলে ইট আছে। তাহলে এই ভার্বের বাম দিকে যে আছে এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল। ঠিক আছে। এই জন্য দেখো এখানে হাউ নাইস দ্য পেন ইজ, এই সেন্টেন্সটিতে, এক্সক্লামেটরি সেন্টেন্সটিতে দ্য পেন হচ্ছে সাবজেক্ট। দেখেছো এই যে ইজ ভার্বটির বাম দিকে যে নাউনটা রয়েছে দ্য পেন, এটা হচ্ছে সাবজেক্ট। তাই আমি সেভাবে কী করলাম, প্রথমেই সাবজেক্ট দ্য পেন আনলাম, তারপর ভার্ব ইজ আনলাম, তারপরে হাউয়ের জন্য ভেরি বা গ্রেট যেটা ভেরি আনলাম, তারপর অ্যাডজেক্টিভ যেটা আছে সেটা লিখলাম নাইস। তাহলে আমার আনসারটা থেকে দাঁড়ালো সাবজেক্ট ভার্ব, তারপরে ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ। তার মানে সেন্টেন্সটি দাঁড়ালো দ্য পেন ইজ ভেরি নাইস, এবং চিহ্নটা বদলে যথারীতি কী হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য হবে ফুল স্টপ। এক্সক্লামেটরি সেন্টেন্সের জন্য ছিল নোট অফ এক্সক্লামেশন, সেটা আমরা দূর করেছি। কেমন?
আচ্ছা, তাহলে এরকম কাছাকাছি আর কয়েকটি নিয়ম করলে এটা হয়ে যাবে। এবার আসো, হুররে যদি থাকে তাহলে আমরা সেটা কিভাবে করব? ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট জয়, অথবা শুধু জয় লেখাও যায়, শুধু জয় লিখলেও চলবে। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, তারপর বাকি অংশটা লিখবো। তো আমাদের সেন্টেন্সটা হচ্ছে এভাবে, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াবে? হুররে এই কথাটার জন্য লিখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। তাহলে হুররে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, আর বাকি অংশটা হুবহু লিখবো আমরা, এবং ফুল স্টপ লিখবো, এই নোট অফ এক্সক্লেমেশনটা চলে যাবে। তারপর লাস্ট দিয়ে থাকলে প্রায় এটার মতোই আমাদের কি করতে হবে? লাস্ট হলে আমরা লিখব ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, কারণ এটা হায় হায়, হতাশ, দুঃখ এরকম বোঝাতে এলাস ব্যবহার করি, সেজন্য আমরা এখানে লিখছি অ্যাসার্টিভ করার জন্য প্রথমেই লিখব এলাসের জন্য ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তারপর যে অংশটা থাকে সেই অংশটা হুবহু লিখব এলাস মফিজ হ্যাজ ডাইড, তাহলে লিখব এলাস ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট মফিজ হ্যাজ ডাইড। তেমনি ফাই ফাই বা ছি ছি, এটা হলে আমরা কি করব? লিখব সেই সেন্টেন্স ফাই ইউ হ্যাভ ডান দিস, এরকম সেন্টেন্স আমরা কি দিয়ে করব? ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট ইউ হ্যাভ ডান দিস। তারপর হচ্ছে ইফ আই ওয়্যার এ কিং, অথবা হ্যাড আই এ কার, অথবা উড দ্যাট আই হ্যাড এ কার, এরকম থাকলে কিভাবে হবে? তার জন্য লিখবো আমরা আই উইশ, আর যদি উই থাকে তাহলে লিখবো উই উইশ। ঠিক আছে? তাহলে যেমন ইফ আই ওয়্যার এ কিং লিখতে হবে আই উইশ আই ওয়্যার এ কিং। হ্যাড আই এ কার, এটা কি হবে? আই উইশ আই হ্যাড এ কার। উড দ্যাট আই হ্যাড এ কার, এটা কি করবো? আই উইশ আই হ্যাড এ কার। এই তিনটা সেন্টেন্সের প্যাটার্ন একই, তুমি একবার দেখলেই করতে পারবা। এবার আসলে অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করা যায়, উল্টো দিক থেকে আমরা আবার এবার যাব। অ্যাসার্টিভ দেওয়া থাকবে, আমরা কিভাবে এক্সক্লামেটরি করব। দেখো, হি ইজ এ ভেরি ফ্যাট বয়, এটা আমরা কিভাবে করছি? আমরা যেহেতু দেখতে পাচ্ছি সেন্টেন্সে এ বা এন আছে, তাহলে এটা শুরু করব হোয়াট দিয়ে। ঠিক আছে? তা আমরা কি করেছি? হোয়াট লিখেছি, তারপরে এ বা এন যেটা আছে সেটা লিখছি, তারপরে অ্যাডজেক্টিভ ও তার সঙ্গী সাথী, অর্থাৎ অ্যাডজেক্টিভের সঙ্গে যে নাউনটা ছিল সেটা আমরা লিখব। তাহলে কি লিখছি? প্রথমে হোয়াট লিখেছি, তারপরে এ বা এন লিখেছি। ভেরির জন্য ভেরি বা গ্রেটের জন্য প্রথমে তো আমরা হোয়াট দিয়ে শুরু করলাম, তবে ক্লুটা হচ্ছে কি, এ বা এন যদি সেন্টেন্সে থাকে তাহলে হোয়াট দিয়ে শুরু করব, আর যদি এ বা এন না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করব। ঠিক আছে? তো দেখো, আমরা লিখছি হোয়াট এ, তারপরে অ্যাডজেক্টিভ ও তার সঙ্গে যে নাউনটা থাকে, তাহলে ফ্যাট বয়, হোয়াট এ ফ্যাট বয়, তারপর হচ্ছে সাবজেক্ট হি, এবং সবার শেষে হচ্ছে ভার্বটা ইজ। তাহলে হোয়াট এ ফ্যাট বয় হি ইজ, এবং শেষে নট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়ের সূচক চিহ্নটা দিতে হবে। একইভাবে তুমি এখানে করতে পারছো, যেমন ধরো একই উদাহরণ, কানাডা ইজ এ গুড কোল্ড কান্ট্রি। হোয়াট দিয়ে শুরু করবা কেন? কারণ এটা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি এ আছে, এ বা এন থাকলে সেটা হোয়াট দিয়ে শুরু করবো। তাহলে কি দাঁড়াবে? হোয়াট এ কোল্ড কান্ট্রি কানাডা ইজ। হোয়াট, তারপরে এ বা এন যেটা, তারপরে কোল্ড কান্ট্রি, এই যে কোল্ড অ্যাডজেক্টিভ দিছো, অ্যাডজেক্টিভ ও তার সঙ্গে যে নাউনটি সেটা লিখবো। তো হোয়াট, তারপরে এ বা এন, তারপরে অ্যাডজেক্টিভ ও তার সঙ্গের নাউনটি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বটি। সাবজেক্ট হচ্ছে কানাডা এবং ভার্বটা হচ্ছে ইজ, তারপরে সবার শেষে চিহ্নটা বসাবো। ঠিক আছে? তারপর হচ্ছে ইউ আর এ গ্রেটফুল, সে এটাও এ দিয়ে, তাহলে এটাও আমরা এভাবে করতে পারি। এ দিয়ে যেহেতু, তাহলে হোয়াট দিয়ে শুরু করে হোয়াট লিখেছি, তারপরে এ বা এন লিখেছি, তারপর যে অ্যাডজেক্টিভ আছে এখানে অবশ্য ফুলটা যদিও নাউন, আমরা সেটা লিখছি। ফুল মানে বোকা, ফুলিশ মানে বোকা, ফুল নাউন, আর ফুলিশটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যাই হোক, আমরা লিখছি হোয়াট, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে ফুল, যেটা আমার দোষ গুণ বোঝাচ্ছিল, বা বোকা অ্যাডজেক্টিভের মতো যেটা দেখতে পাচ্ছ, তারপর সাবজেক্ট ইউ, তারপর ভার্ব আর। তাহলে কি দাঁড়াচ্ছে? হোয়াট এ ফুল ইউ আর। এবার আসো হাউ দিয়ে কয়েকটা উদাহরণ। হি ওয়াজ ভেরি হ্যাপি, এখানে এ বা এন না থাকে তো আমরা হোয়াট দিয়ে শুরু করছি না, কি দিয়ে শুরু করছি? হাউ দিয়ে শুরু করছি। হাউ, তারপর অ্যাডজেক্টিভ হ্যাপি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। তাহলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে কি হবে? শেষের চিহ্নটা। তাহলে কি দাঁড়াচ্ছে? হাউ হ্যাপি হি ওয়াজ।
এই যে ভেরি, ভেরি কোথায় চলে যাচ্ছে, ভেরির পরিবর্তে আসলে আমরা হাউ লিখছি, তারপরে এখানে এই যে ভেরির পরিবর্তে হোয়াট লিখেছি, এটা খেয়াল করলে দেখতে পাবা। তারপর আসো একইভাবে শি ওয়াজ ভেরি কিউট, হাউ প্রথমে আনছি কারণ এখানে এ বা এন নাই, তাহলে এটা হাউ দিয়ে শুরু করতে পারি। হাউ, তারপর অ্যাডজেক্টিভ কিউট, হাউ কিউট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, হাউ কিউট শি ওয়াজ, হাউ, তারপর অ্যাডজেক্টিভ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, এবং সবার শেষে তোমার এই নোট অফ এক্সক্লেমেশনের চিহ্নটা অর্থাৎ বিস্ময়সূচক চিহ্নটা দিয়ে শেষ করবা। আচ্ছা, এবার আসো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে আমরা আনতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি হাবোধক থাকে বা অ্যাফার্মেটিভ থাকে, তাহলে তোমার শুধু ইন্টারোগেটিভ করার সময় শুধু সেন্টেন্সটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলেই তোমার সঠিক উত্তরটি হয়ে যাবে। যেমন হি ইজ প্লেয়িং, এটাকে আমরা ইন্টারোগেটিভ করতে বললে আমরা লিখবো ইজেন্ট হি প্লেয়িং। কিভাবে করলাম একটু দেখো। সাধারণ প্রশ্ন আমরা যেভাবে করি, যেমন সেন্টেন্সের মধ্যে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেটা আমরা কি করি, সবার শুরুতে নিয়ে আসি। তারপর যেহেতু নেগেটিভ করতে যাচ্ছি তার জন্য অ্যান্টি বা নট যুক্ত হচ্ছে ইজেন্ট, তারপরে সাবজেক্ট, তারপরে অন্য অংশগুলো ভার্ব বা নন ফাইনাইট ভার্বগুলো। তাহলে কি দাঁড়াচ্ছে, ইজেন্ট হি প্লেইং, হি ইজ প্লেইং, এটা আমাকে নেগেটিভ ইন্টারপ্রেট করতে হচ্ছে কি ইজেন্ট হি প্লেইং। নেগেটিভ ইন্টারপ্রেটিভ কেন করব, অর্থটা সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য। হি ইজ প্লেইং, এটা যদি আমি অর্থ পরিবর্তন না করে প্রশ্ন করি, তাহলে যদি আর এভাবে করি ইজ হি প্লেইং, সে কি খেলছে, তাহলে এটা অর্থ সামঞ্জস্যপূর্ণ হবে না। তাই আমাদের কি করতে হবে, এটাকে অর্থ সামঞ্জস্যপূর্ণ করার জন্য হাবোধক সেন্টেন্সগুলোকে নাবোধক ইন্টারোগেটিভ করতে বলা হলে অটোমেটিক আমাকে নাবোধক করতে হবে। সেই জন্য আমরা কি করছি, ইজেন্ট হি প্লেইং লিখছি, অর্থাৎ নাবোধক প্রশ্নবোধক করছি। তারপর মিশু ইজ এ গুড গার্ল, আমরা একইভাবে কি করছি, প্রথমে অক্সিলারি ভার্বটা আনছি, তারপরে নাবোধক করছি ইজেন্ট, তারপর সাবজেক্টটা আনছি মিশু, তারপর যা আছে বাকি সেগুলো লিখে দিচ্ছি এবং ইন্টারোগেটিভ চিহ্ন বা নোট অফ ইন্টারোগেশন দিচ্ছি, প্রশ্নবোধক চিহ্ন। কি দাঁড়াচ্ছে, ইজেন্ট মিশু এ গুড গার্ল। দেখো কারো অবস্থানে নড়ছে না, শুধু নড়ছে কার, এই অক্সিলারি ভার্বটা ছিল দ্বিতীয় অংশে অ্যাসার্টিভ সেন্টেন্সে, কিন্তু আমরা ইন্টারোগেটিভ করার সময় কি করছি, সেটা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসছি। এবং যেটি নাবোধক অর্থ সামঞ্জস্যপূর্ণ করার জন্য হাবোধক সেন্টেন্সগুলোকে নাবোধক করে দিতে হয়, সেই জন্য অ্যান্টি যুক্ত করে দিলাম ইজেন্ট, তারপরে মিশু এবং এই যে গুড এ গুড গার্ল আমি হুবহু এখানে লিখে দিলাম এবং প্রশ্নবোধক চিহ্নটা লিখলাম। কিভাবে করতে পারো, ইজেন্ট বেলি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, ইজেন্ট বেলি অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, হিপ, তারপর হ্যাঁ ঠিক আছে এরকমই। এবার যেগুলোতে অক্সিলারি ভার্ব দেখা যাচ্ছে, যেমন ধরো অ্যাম ইজ আর, সেগুলো তোমাদের করতে বেশ সহজ, কিন্তু যেগুলোতে অক্সিলারি ভার্ব দেখা যায় না, যেমন ধরো হি প্লেইজ ওয়েল, এইটাকে তুমি যখন নেগেটিভ ইন্টারপ্রেটিভ করবা তখন তোমাকে বুদ্ধি করে ডু ডাজ ডিড এগুলো টেন্স অনুসারে বুঝে বুঝে আনতে হবে। তো আমরা কি করেছি, হি প্লেইজ ফুটবল, আমি যখন দেখতে পাচ্ছি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তখন আর যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে কি করতে হচ্ছে, আমাকে এই প্লেইজ, যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ডু বা ডাজ এর মধ্যে কোনটা আনতে পারবো, ডাজ আনতে পারবো। এই যে ভার্বের সাথে এস বা ইয়েস, তাহলে এখানে প্রশ্ন করার জন্য আমরা ডাজ ধার আনতে পারি, অক্সিলারি ভার্ব ডাজ ধার করে এনে বসাবো ডাজ। আর নেগেটিভ করা, এটাকে যেহেতু নেগেটিভ ইন্টারপ্রেটিভ করতে হবে সেজন্য অ্যান্টি জুড়ে দিচ্ছি ডাজন্ট। আর তারপর আছে হি সাবজেক্ট, তারপর ভার্ব এবং ওয়েল, তারপর সর্বশেষ প্রশ্নবোধক দিয়ে শেষ করবো। তাহলে সেন্টেন্স দাঁড়াবে কি, ডাজন্ট হি প্লে ওয়েল। যেহেতু ডাজেন্টের সাথে ইয়েস হয়েছে তাই প্লেসটা লেখা যাবে না। এটা তো তোমরা অনেকে জানো যে ডাজ দিয়ে প্রশ্ন করলে পরবর্তীতে সেই ভার্বের অ্যাজ বা এসটা আর বসাতে হয় না। একইভাবে দেখো এটা পাস্ট টেন্স, দে ব্রোক দ্য কার, ডিডেন্ট দে ব্রেক দ্য কার, দে ব্রোক দ্য কার, এখানে অ্যাম ইজ আর ওয়াজ আর কেন আনি নাই, কারণ এটা পাস্ট ইনডিফিনিট। আর হলো সবচেয়ে বড় কথা, এখানে অক্সিলারি ভার্ব দৃশ্যমান নাই, তাহলে তোমাকে ডু ডাজ ডিড টেন্স বুঝে ধার আনতে হবে। যেহেতু এটা পাস্ট টেন্স তাই আমরা ডু ডাজ আনতে পারছি না, কি আনতে পারছি, ডিড। আর যেহেতু অর্থ ঠিক রাখার জন্য নেগেটিভ করতে হবে সেজন্য অ্যান্টি যুক্ত করে দিচ্ছি, তাহলে দাঁড়াচ্ছে ডিডেন্ট। তারপর সাবজেক্ট দে, সেটা লিখছি ডিডেন্ট দে। তারপরে যেহেতু পাস্ট টেন্স আর এখানে ডিড করেছি, ডিড দিয়ে শুরু করেছি, তাহলে আবার পাস্ট টেন্স করা যাবে না, তাই এটাকে আবার প্রেজেন্ট ফর্মে রাখছি। তাহলে ডিডেন্ট দে ব্রোক দ্য কার লেখা যাবে না, কি লিখতে হবে, ডিডেন্ট দে ব্রেক দ্য কার এবং প্রশ্নবোধক চিহ্নটা দিতে হবে। তারপর আসো মিতু হেল্পড মি, এটা যেহেতু পাস্ট টেন্স তাই আমরা ডু ডাজ ব্যবহার করতে পারছি না, ডিড আনছি, তা লিখছি কি ডিডেন্ট। তারপর বাকি অংশগুলো লিখছি দেখে দেখে অনেকটা, ডিডেন্ট মিতু
হেল্প মি, কিন্তু হেল্প মি লেখা যাবে না। দেখো আমি লিখিনি, কেন লিখিনি? কারণ ডিড দিয়ে শুরু করলে এরপরে আবার আরেকটা পাস্ট টেন্স করা যায় না, পাস্ট টেন্সে লেখা যায় না। তাই আমার সঠিক উত্তরটা হবে কি ডিডন্ট মিতু হেল্প মি। তারপর আসো অল বা এভরি যুক্ত থাকলে সে সেন্টেন্স গুলো আমরা কিভাবে নাবোধক করছি? অল লাভ হিম, এটাকে আমরা নাবোধক করছি কিভাবে? হু ডাজন্ট লাভ হিম। নাবোধক বলতে সরি, আমরা এগুলো ইন্টারোগেটিভ করছি। অল বা এভরি যুক্ত সেন্টেন্স গুলোকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে নাম প্রশ্নবোধক করছি, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে অল লাভ হিম। তাহলে অল এর পরিবর্তে তুমি এখানে লিখতে পারো হু ডাজন্ট, হু ডাজ নট বা হু ডাজন্ট লাভ হিম। সবাই তাকে ভালোবাসে, তার মানে কে তাকে ভালোবাসে না, তার মানে সবাই তাকে ভালোবাসে, অর্থ ঠিক থাকবে। এভরি ম্যান ইজ আনহ্যাপি, প্রত্যেক মানুষই অসুখী। হু ইজ নট আনহ্যাপি, মানে কে সুখী, অসুখী নয়, মানে সবাই অসুখী। এটা গেল। আচ্ছা, এবার আসো অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো যদি নেগেটিভ সেন্টেন্স থাকে আর সেগুলোকে যদি ইন্টারোগেটিভ করা হয় তাহলে কি হয়? আমরা এর আগে দেখিয়েছি অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো যদি অ্যাফার্মেটিভ হাবোধক থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় অটোমেটিক না বোধক ইন্টারোগেটিভ করতে হয়, ঠিক আছে? অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। কিন্তু যখন অ্যাসার্টিভ সেন্টেন্স গুলো নেগেটিভ থাকে, নাবোধক থাকে, তখন আমাকে প্রশ্নবোধক করতে বললে বা ইন্টারোগেটিভ করতে বললে আমরা কি করি? সেগুলো হাবোধক প্রশ্নবোধক করি। দেখো, হি ইজ নট অ্যান আইডল বয়, আমার আনসারটা কি হবে? ইজ হি অ্যান আইডল বয়। এই যে ইজ হি অ্যান আইডল বয়, এটাকে নেগেটিভ করা, নেগেটিভ রাখা যাবে না। নেগেটিভ থাকলে সেটাকে প্রশ্নবোধক করার সময় অবশ্যই হাবোধক প্রশ্নবোধক করলে অর্থ সঠিক থাকবে, ঠিক আছে? অর্থাৎ অর্থ সঠিক রাখার জন্যই নাবোধক থাকলে এখানে হাবোধক প্রশ্নবোধক করতে হয়। আর আগের সেন্টেন্সে আমরা দেখেছি হাবোধক ছিল, আমরা নাবোধক প্রশ্নবোধক করেছি অর্থ সামঞ্জস্যপূর্ণ বা সঠিক রাখার জন্য, অর্থ পরিবর্তন করা না করার জন্য। অর্থ পরিবর্তন করলে সেটা ট্রান্সফরমেশন হবে না। দে আর নট প্লেয়িং, আমরা কি করছি? আর দে প্লেয়িং, ঠিক আছে? ওই যে নট উঠে গেছে আর বাকিটা ঠিক আছে। আর দে প্লেয়িং, আর এই যে অক্সিলারি ভার্বগুলো আগে নিয়ে আসছি। তারপর জুই ওয়াজ নট এ গুড গার্ল, ওয়াজ জুই এ গুড গার্ল? তেমনি হি ইজ নট বিজি, ইজ হি বিজি? এভাবে আমরা কি করছি? নাবোধক সেন্টেন্স গুলোকে বা নাবোধক অ্যাসার্টিভ সেন্টেন্স গুলোকে কিভাবে আমরা নাবোধক করছি, কিভাবে প্রশ্নবোধক করছি দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ। তারপর তোমরা চাইলে তোমরা তোমাদের আগের ক্লাস এবং এই ক্লাস মিলে এই এক্সারসাইজ গুলো করতে পারো। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, তারপর এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, তারপর অ্যাসার্ট থেকে ইন্টারোগেটিভ, ঠিক আছে? তারপরে এই যে হ্যাঁ, এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে, এই এক্সারসাইজগুলো তোমরা করতে পারো, করে কিছুটা হয়তো তোমার ভালো হবে, তোমার প্র্যাকটিসটা হবে। আর বই তো তোমার সঙ্গে আছেই, আর যদি কোনো কিছু না বুঝে থাকো প্রশ্নও করতে পারো আমাকে। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, পরে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।